বৃষ্টির কথা শুনে রাগে কটমট করতে করতে বৃষ্টির কাছে এগিয়ে এলো শ্রাবণ। তারপর বৃষ্টির চুলের মুঠি ধরে বলল, আমাকে খুন করার খুব শখ না তোর? এই শ্রাবণ চৌধুরীকে খুন করার সাহস দেখিয়েছিস তুই। বেশি বুঝলে তোকেই খুন করে ফেলবো আমি। তো খুন করে ফেলুন না, কেন বাঁচিয়ে রেখেছেন এখনো আমায়? আমার ভাই ভাবির মতো আমাকেও খুন করে নিজের রক্তের তৃষ্ণা মেটান আপনি। আমি আপনাকে খুন করতে পারিনি তো কি হয়েছে? আপনাকে পুলিশে দিব আমি, ফাঁসিতে ঝোলাবো আপনার মতো একটা মানুষরূপী রাক্ষসকে। কথাগুলো বলে ওই ছবিগুলোর দিকে হাত বাড়ালো বৃষ্টি। সাথে সাথে বৃষ্টির হাত থেকে ছবিগুলো নিয়ে বৃষ্টির চুল ধরে টানতে টানতে বৃষ্টিকে বাসার বাইরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল শ্রাবণ। তারপর হা হা করে রাগে হাসি দিয়ে বলল, যা, পারলে পুলিশে ধরিয়ে দে আমায়। দেখি কি প্রমাণ করতে পারিস তুই আমার বিরুদ্ধে। এরপর আবার বাসার আশেপাশে তোকে দেখলে খুন করে ফেলবো তোকে আমি। কথাগুলো বলে বাসার ভিতরে গিয়ে গেট লাগিয়ে দিল শ্রাবণ। বৃষ্টি রাস্তার উপর পড়ে থেকে অঝরে চোখের জল ফেলতে লাগলো। অনেকক্ষণ এইভাবে কান্না করার পর কি যেন ভেবে চোখ মুছে উঠে দাঁড়ালো বৃষ্টি। তারপর নিজে নিজেই বলল, আমিও আপনাকে ছাড়বো না শ্রাবণ চৌধুরী, আপনাকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। আমার ভাই ভাবিকে হত্যা করার প্রতিশোধ নিবই আমি আপনার থেকে, আর এটা আমার প্রমিস আপনার কাছে। কথাগুলো বলেই রাস্তা ধরে হাঁটতে লাগলো বৃষ্টি। রাস্তা ধরে আনমনে হেঁটে যাচ্ছে বৃষ্টি। বৃষ্টির চোখে পানি যেন আর থামার নামই করছে না। সাথে রাগে কটমট করছে বৃষ্টি। বেশ অনেকটা পথ হেঁটে যাওয়ার পর একটা বাইক এসে থামলো বৃষ্টির সামনে। ঘটনার আকস্মিকতায় চমকে উঠল বৃষ্টি। তারপর সামনে তাকিয়ে দেখলো বাইকে অন্য কেউ নয়, নীল এসে সামনে দাঁড়িয়েছে বৃষ্টির সামনে। বৃষ্টির সামনে বাইকটা থামিয়ে বাইক থেকে নেমে এলো নীল। তারপর বৃষ্টির সামনে গিয়ে ভ্রু কুঁচকে বলল, এই এত রাতে একা একা নির্জন রাস্তা ধরে কোথায় যাচ্ছ তুমি? আর তোমায় এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? মিস্টার শ্রাবণী বা কোথায়? নীলের কথা শুনে নীলের দিকে অসহায় চোখে তাকিয়ে বৃষ্টি বলল, নীল ভাইয়া, আমাকে একটু থাকার মতো জায়গা দেবেন আপনাদের বাসায়? আমার যে আর যাওয়ার মতো কোনো জায়গা নেই নীল ভাইয়া। কথাগুলো বলার সময় বৃষ্টির চোখ থেকে দুপটার জল গড়িয়ে পড়ল। বৃষ্টির কথা শুনে নীল কিছু জিজ্ঞাসা করতে গিয়েও কিছু বলল না। বৃষ্টিকে বাইকে উঠিয়ে নিয়ে বাসায় নিয়ে গেল নীল। বাসায় পৌঁছালে বৃষ্টিকে দেখে খুশি হয়ে এগিয়ে এলো নীলের মা। তারপর বললেন, নীলামা, তুই এসেছিস? আমি তো ভাবতেই পারিনি তোকে এত তাড়াতাড়ি এই বাসায় আসতে দিবে শ্রাবণ। তা শ্রাবণ কোথায় নীলা? ওকে দেখছি না যে। নীলের মায়ের কথার উত্তর না দিয়ে নীলের মাকে জড়িয়ে ধরলো বৃষ্টি। তারপর হু হু করে কাঁদতে লাগলো নীলের মাকে জড়িয়ে ধরিয়ে। বৃষ্টির এমন আচরণে অবাক হলো নীলের মা। সে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বৃষ্টিকে সোফায় নিয়ে বসিয়ে বলল, কি হয়েছে নীলা? তুই এভাবে কাঁদছিস কেন মা? বল আমায়, কি হয়েছে তোর? আর তোকে এমন দেখাচ্ছে কেন? শ্রাবণেই বা কোথায়? নীলের মায়ের কথা শুনে চোখ মুছে নীল আর নীলের মাকে একে একে সব খুলে বলল বৃষ্টি। বৃষ্টির মুখে কথা শুনে রীতিমতন বড় একটা শক খেলো নীলের মা। সব শুনে নীল বৃষ্টির দিকে তাকিয়ে বলল, কখনোই না, আমি ওই শ্রাবণ চৌধুরীকে কখনোই ছাড়বো না। আমার মা বাবার সমতুল্য ভাই ভাবিকে খুন করার প্রতিশোধ নিব আমি তার থেকে। তাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো, খুনের অপরাধে ফাঁসিতে ঝুলাবো আমি তাকে। বৃষ্টির কথা শুনে নীল বা নীলের মা কিছু বলার আগেই পিছন থেকে কেউ একজন বলে উঠল, তোমার কি মনে হয় নীলা, যে তুমি শ্রাবণ চৌধুরীকে জেলে দিতে পারবে? শ্রাবণ চৌধুরীকে জেলে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কোনো পুলিশেরই নাই। শুধু শুধু নিজের বিপদ আর সহ আমাদেরও বিপদে ফেলবে নীলা। কথাগুলো শুনে পিছন দিকে ঘুরে তাকালো নীল আর বৃষ্টি। তারপর দেখলো নীলের বাবা পিছনে দাঁড়িয়ে থেকে এই কথাগুলো বলছে। নীলের বাবা কথা শুনে বৃষ্টি বলল, কিন্তু আঙ্কেল, আমি যদি শ্রাবণ চৌধুরীর বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে পারি, তাহলে তো আর ওনাকে পুলিশের ধরতে কোনো অসুবিধা হবে না। বৃষ্টির কথা শুনে নীলের বাবা গম্ভীর গলায় বলল, যা খুশি তাই করো তোমরা, আমার কথার তো কোনো দামই নাই এই বাড়িতে। শ্রাবণ চৌধুরী যে যেমন তেমন লোক নই। ওকে জেলে দেওয়া, বাঘের সাথে যুদ্ধ করা এক কথা, আর তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা অসম্ভব ছাড়া আর কিছুই নয়। কথাগুলো বলেই রাগ দেখিয়ে চলে গেল নীলের বাবা।
নীলের বাবার কথা শুনে বৃষ্টি হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে সোফায় বসে পড়ল। বৃষ্টিকে হতাশ হতে দেখে নীল বলল, তুমি মন খারাপ করো না নীলা, আব্বু একটু এমনই, কিন্তু আমি আছি তোমার পাশে, তোমার বন্ধু হয়ে। শ্রাবণ চৌধুরীর বিরুদ্ধে যা প্রমাণ জোগাড় করা দরকার আমি তোমায় সহযোগিতা করে সব প্রমাণ জোগাড় করব আমরা। নীলের কথা শেষ হলে নীলের মা বলল, হ্যাঁ রে নীলামা, আমিও আছি তোর পাশে, তুই চিন্তা করিস না, যত রকম সহযোগিতা দরকার নীল আর আমি করব তোকে। নীল আর নীলের মায়ের কথা শুনে কিছুটা ভরসা পেল বৃষ্টি। মুখে মলিন হাসির রেখা টেনে বৃষ্টি বলল, ধন্যবাদ মামনি, ধন্যবাদ নীল ভাইয়া। তোমরা না থাকলে যে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই, নেই কোনো আত্মীয় স্বজন। কে বলেছে তোর কেউ নেই নীলা? তুই কি এখন আমায় নিজের মা ভাবতে পারিসনি? শুধু পেটে ধারণ করলেই কি মা হয়? তাছাড়া ভালোবাসার কি কোনো মূল্য নেই? নীলের মায়ের কথা শুনে নীলের মাকে শক্ত করে জড়িয়ে ধরল বৃষ্টি। তারপর কিছুক্ষণ চোখের জল ফেলল। নীলের মা বৃষ্টিকে সাথে নিয়ে গিয়ে নিজের হাতে খাইয়ে দিল। তারপর বৃষ্টি নিজের রুমে গিয়ে ভাবতে লাগলো কি করে শ্রাবণের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা যায়। এদিকে বৃষ্টি বাইরে বের করে দিয়ে গেট লাগিয়ে নিজের রুমে চলে যায় শ্রাবণ। তারপর কাকে যেন ফোন করে কিছুক্ষণ কথা বলে। তারপর রাগের বশে ঘরের সব কিছু ভাঙতে লাগে শ্রাবণ। রাগে যেন ওর শরীরে আগুন ধরে গেছে। সব ভাঙচুর করার সময় শ্রাবণের হাত কেটে যায় কিছুটা কাচের সাথে। রুমের সব ভাঙচুর করে বিছানায় ধপ করে বসে পড়ে শ্রাবণ। তারপর দাঁতে দাঁত চেপে বলে, কে সে যে আমার বিরুদ্ধে যাওয়ার সাহস দেখায়, আমার ছবি তুলে আমারই আড়াল থেকে, আর আমি সেটা বুঝতে পারি না। তাকে যদি একবার সামনে পাই আমি, তাহলে আমি তাকে খুন করে ফেলবো। আমার সাথে শত্রুতা করার ফল হারে হারে টের পাবে সে। আর বৃষ্টি, তোর খুব সাহস বেড়েছে তাই না? আমার একটু ভালো ব্যবহার পেয়েছিস বলে ডানা গজিয়েছ তোর? তোর ডানা আমি কেটে রেখে দেবো। তুই জানিস না আমি ডেঞ্জারাস হলে কতটা ডেঞ্জারাস হতে পারি। এই শ্রাবণ চৌধুরীকে খুন করার চেষ্টা করার জন্য খুব বেশি ভুগতে হবে তোকে। তুই কল্পনাও করতে পারবি না আমি তোর সাথে কি করবো। কথাগুলো বলছে আর হাতের মুঠো শক্ত করছে শ্রাবণ। শ্রাবণের চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। রাগ যেন মাথায় উঠে গেছে শ্রাবণের। শ্রাবণ নিজের ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার বের করে কাকে যেন ফোন করলো। হ্যালো, কে বলছেন? হ্যালো তিথি, আমি শ্রাবণ চৌধুরী বলছি। ও বেবি, তুমি আমায় ফোন করেছো? হোয়াট সারপ্রাইজ! জাস্ট শাট আপ তিথি, আমি তোমার সাথে দেখা করতে চাই। ও শ্রাবণ বেবি, তুমি তিথিকে ডাকছো, তিথি আসবে না? তা কি করে হয় বলো? তুমি তোমার বাসার ঠিকানাটা দাও, আমি এক্ষুনি আসছি। কলেজের পর তো আর খুঁজেই পেলাম না তোমায়। তবে তোমার ঢাকায় কে না চেনে? তুমি তো এখন ঢাকার কিং। বেশি কথা আমি একদম পছন্দ করি না, এটা তুমি খুব ভালো করেই জানো দিদি। তাই ফালতু বকবক না করে কাজের কথা শোনো। এখন তোমায় আসতে হবে না, আমাদের কালকে দেখা হবে। এই কথাগুলো বলে তিথি নামের মেয়েটির সাথে কিছুক্ষণ যেন এক বিষয়ে কথা বলল শ্রাবণ। তারপর ফোন রেখে বাঁকা হেসে বলল, তিথি মেয়েটি হলো শ্রাবণের কলেজ লাইফের ফ্রেন্ড। কলেজের তিথি ছাড়া আর কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করেনি শ্রাবণ। কলেজের সব মেয়েরা শ্রাবণের জন্য পাগল থাকলেও শ্রাবণের মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। শুধু তিথিই ছিল শ্রাবণের একমাত্র মেয়ে বন্ধু। তিথি মেয়েটা বেশ স্মার্ট আর সুন্দরই বটে। তিথি কলেজ জীবনে শ্রাবণকে অনেক লাভ করত, কিন্তু শ্রাবণ তিথিকে জাস্ট ফ্রেন্ড ছাড়া কিছুই ভাবতো না। কলেজ জীবন শেষ করে যে যার মতন আলাদা হয়ে যায়। তিথি অনেক চেষ্টা করে শ্রাবণের সাথে যোগাযোগ রাখতে, কিন্তু শ্রাবণ সব সময় তিথিকে অ্যাভয়েড করে চলতো। আর শেষ পর্যন্ত তিথির সাথে সব রকম যোগাযোগ করা বন্ধ করে দেয় শ্রাবণ। পরের দিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে বৃষ্টি ফ্রেশ হয়ে নীলের মায়ের কাছে চলে এলো কাজে হেল্প করবে বলে। যতই বৃষ্টিকে মেয়ের মতন ভালোবাসুক না কেন, আসলে তো বৃষ্টির সাথে এদের রক্তের কোনো সম্পর্ক নেই। তাই নিজের বাড়ির মতন বসে বসে খাওয়াটা খুব একটা ভালো লাগবে না বৃষ্টির নিজের কাছেই। নীলের মা রান্নাঘরে সকালের নাস্তা হিসেবে পরোটা বানাচ্ছিল। বাসায় কাজের লোক থাকলেও রান্নাটা নীলের মা নিজেই করেন। আসলে বাসার কেউ নীলের মায়ের হাতের রান্না ছাড়া অন্য রান্না খায় না, তাই রান্নাটা নীলের মাকেই করতে হয়। বৃষ্টি কিচেনের দরজার সামনে গিয়ে নীলের মাকে বলল,
মামনি কি রান্না করছো? আরে নীলা, যে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস আজ? রাতে ঘুম হয়নি নাকি রে মা? না মামনি, রাতে খুব ভালো ঘুম হয়েছে, তাই তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পেরেছি। বলো না কি রান্না করছো? এই তো পরোটা, সবজি আর সুজির হালুয়া করব। তুই রুমে গিয়ে আর একটু ঘুমিয়ে নে, আমি টেবিলে নাস্তা রেডি করে তোকে ডাকবো। না মামনি, আমি তোমায় হেল্প করতে চাই, তোমার সাথে আমিও রান্না করব। প্লিজ মামনি, না করো না। ও বাবা, আমার মেয়েটা দেখি আজ রান্না করতে আসছে এখানে। তা বলছি যে তুই রান্না করতে পারিস তো নীলা? কি কি রান্না করতে পারিস শুনি? নীলের মায়ের কথা শুনে বৃষ্টি মাথা চুলকাতে চুলকাতে অসহায়ভাবে বলল, মানে আসলে মামনি, আমি তো নুডলস আর কফি ছাড়া কিছুই বানাতে পারি না। আসলে কখনো রান্না শেখা হয়নি কারোর থেকে। আচ্ছা বাবা, তোকে আর মাথা চুলকাতে হবে না, তুই বরং নুডলস রান্না কর। নীল নুডলস খেতে খুব ভালোবাসে। কালকে আমায় বলেছিল নুডলস রান্না করতে, কিন্তু সময় পাইনি, তাই করিনি। তুই তাহলে নীলের জন্য নুডলসটা কর। নীলের মায়ের কথা শুনে আনন্দে লাফিয়ে উঠল বৃষ্টি। তারপরে কোমরে ওড়না পেঁচিয়ে নুডলস রান্না করতে লেগে গেল। বৃষ্টিকে এখন কেউ দেখলে মনে করবে যেন কোনো বিয়ের অনুষ্ঠানের রান্না ওকে একা করতে দেওয়া হয়েছে। বৃষ্টির এভাবে রান্না করা দেখছে আর নীলের মা মনে মনে বলছে, এমন একটা মেয়েকে কি করে এত কষ্ট দিতে পারলো ওই শ্রাবণ নামের ছেলেটা? নীলামাকে দেখে মনে হচ্ছে ও এখন একটা বাচ্চাই রয়ে গেছে, শুধু হাতে পায়ে বড় হয়েছে। যা কি মিষ্টি একটি মেয়েও, ওর উপর এমন অত্যাচার কি করে করলো ওই শ্রাবণ চৌধুরী? এইসব ভাবছে আর বৃষ্টির রান্না করা দেখছে নীলের মা। রান্নাবান্না শেষ হলে টেবিলের সব খাবার রেডি করে সবাইকে খেতে ডাকলেন নীলের মা। বৃষ্টিও নীলের মায়ের সাথে টেবিলের পাশে দাঁড়িয়ে রইল। একটু পর নীল আর নীলের বাবা এসে খেতে বসলো। খেতে বসে নীল বলল, আম্মু, আমার জন্য কি নুডলস রান্না করেছো, নাকি আজকেও বলবে সময় হয়নি তোমার? রে নীল, সত্যি আজকেও আমার সময় হয়নি তোর নুডলস রান্না করার মতন। তবে তোর নুডলস তো রান্না হয়েছে। এই বলছো রান্নার সময় পাওনি, আবার বলছো রান্না হয়েছে। বলি, নুডলস কি একা একাই হেঁটে রান্না হয়ে গেল নাকি গো আম্মু? আরে বোকা ছেলে, নুডলসের কি হাত পা আছে যে একা একাই রান্না হবে? আসলে তোর নুডলসটা আজকে আমি রান্না করিনি, অন্য কেউ করেছে। কি বলছো আম্মু? তুমি ভালো করেই জানো আমি তোমার হাতে রান্না ছাড়া কারোর হাতে রান্না খাই না, তবুও তুমি কাজের লোকদের দিয়ে আমার নুডলস রান্না করলে। তোকে কে বললো নীল যে কাজের লোক তোর নুডলস রেঁধেছে? তোর জন্য আজকে নীলা মামনি নুডলস রান্না করেছে নিজের হাতে। মায়ের কথা শোনা যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল নীলের। নীল বিস্ফোরিত চোখে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, নীলা আমার জন্য নুডলস রান্না করেছে, তাও আবার নিজের হাতেই? নীলাই রেঁধেছে। এবার খেয়ে দেখ কেমন হয়েছে নুডলসটা। নীলের মায়ের বলতে দেরি, নীল নুডলসের বাটিটা নিয়ে খেতে দেরি হলো না। নীল 2 চামচ নুডলস খেয়ে বলল, ওয়াও, অসাধারণ রেঁধেছো নীলা। নুডলসটা জাস্ট ফাটাফাটি স্বাদ হয়েছে। এখন থেকে আমার জন্য তুমিই নুডলস রান্না করবে, কেমন? নীলের কথা শুনে বৃষ্টি মুচকে এসে আনন্দিত কণ্ঠে বলল, সত্যি আপনার নুডলসটা ভালো লেগেছে নীল ভাইয়া, নাকি আমায় সান্ত্বনা দিচ্ছেন? সান্ত্বনা কেন দেব নীলা, সত্যি তোমার নুডলস রান্না অসাধারণ মজা হয়েছে। আচ্ছা, আমি বরং বাকিটা নিয়ে রুমে বসে বসে খাই গিয়ে। কথাটা বলে নুডলসের বাটিটা নিয়ে নীল নিজের রুমে চলে গেল। বৃষ্টি মনে মনে অনেক খুশি নীল প্রশংসা করেছে বলে। তারপর সবাই একসাথে বসে নাস্তা করে নিল। সকালের নাস্তা শেষ করে একটু পর ছাদে চলে গেল বৃষ্টি, আর ভাবতে লাগলো কি করে শ্রাবণের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে ও। অনেক ভেবে বৃষ্টি সিদ্ধান্ত নিল রাতে ও চুপি চুপি শ্রাবণের বাসায় যাবে আর শ্রাবণের রুম থেকে ছবিগুলো চুরি করে আনবে। কারণ শ্রাবণের বিরুদ্ধে যদি জোরালো কোনো প্রমাণ থাকে সেটা ওই ছবিগুলোই। কারণ সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে শ্রাবণ ওর ভাই ভাবিকে কিভাবে হত্যা করছে। তাই বৃষ্টি মনে মনে একদম নিজেকে প্রস্তুত করে নিল ও রাতেই যাবে শ্রাবণের বাড়িতে ওই ছবিগুলো আনতে। এইসব কথা ভেবে বৃষ্টি নিজেকে নিজেই বাহবা দিতে লাগলো। বাহ বৃষ্টি, বাহ, তোর কত বুদ্ধি! এই না হলে ডেভিল শ্রাবণ চৌধুরীর বউ। মুখ ফসকে কথাটা বলে ফেললেই বৃষ্টি নিজের মুখটা চেপে ধরে বলল, আমি কি বলছি? আমি ওই শ্রাবণ চৌধুরীর কিছু না,
কিছু যদি হয়েই থাকি তাহলে আমি ওনার শত্রু, আর কিছু না। কিন্তু তবুও কেন মনটা এখনো বিশ্বাস করতে চাইছে না যে শ্রাবণ আমার ভাই ভাবিকে হত্যা করেছে? কেন বারবার মনে হচ্ছে উনি এসব কিছু করেননি? না না না, এসব আমার মনের আবেগগুলো বলছে। শ্রাবণ চৌধুরী সত্যি একজন খুনি। আমার ভাই ভাবিকে নির্মমভাবে খুন করেছেন উনি। আমি নিজের চোখে দেখেছি সব। ওনার কোনো ক্ষমা নেই। আমি ওনাকে জেলের ভাত খাইয়েই ছাড়বো। কথাগুলো একা একাই নিজের সাথে নিজে বলল বৃষ্টি। তারপর ভাবতে লাগলো বর্ষার কথা। বৃষ্টি চোখের জল ছেড়ে দিয়ে বলল, তুই কোথায় হারিয়ে গেলি বর্ষা? সেদিনের পর আর কেন ফিরে এলি না তুই? তুই আমার পাশে থাকলে যে আমার এতটা একা ফিল হতো না। প্লিজ বর্ষা, তুই যেখানেই থাকিস ফিরে আয় না আমার কাছে। তোকে যে বড্ড প্রয়োজন আমার এখন। এসব কথা ভেবে ভেবে চোখের জল ফেললো কিছুক্ষণ বৃষ্টি। তারপর ছাদ থেকে নিচে নেমে এলো। এদিকে শ্রাবণ আর তিথি একটা কফি শপে দেখা করতে এসেছে। শ্রাবণকে এতদিন পর দেখে তো তিথি যেন যাই অবস্থা। এই কয়েক বছরে শ্রাবণ যেন কলেজের লাইফের চাইতেও আরও বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। তিথিও কিন্তু কম নয়, ফর্সা স্লিম বডি, যথেষ্ট সুন্দরও। তবে তিথির পোশাক আশাকগুলো একটু বেশিই মডার্ন। জিন্স প্যান্ট আর টি শার্ট পরে থাকতেই বেশি আনন্দ বোধ করে তিথি। তবে ওর এইসব পরার পিছনে একটা কারণ আছে, সেটা না হয় এখন গোপনই থাক। শ্রাবণকে দেখা মাত্রই দৌড়ে শ্রাবণের কাছে কি গলা জড়িয়ে ধরল তিথি। তারপর বলল, ও বেবি, তুমি কেমন আছো? তোমাকে কত মিস করেছি এতদিন, তুমি জানো? আই মিস ইউ সো মাচ বেবি। তিথির কথা শুনে তিথিকে নিজের থেকে সরিয়ে দিয়ে শ্রাবণ বলল, ও তিথি, তোমার অভ্যেস কি কখনোই চেঞ্জ হবে না? তুমি ভালো করে জানো আমি এমন গায়ে পড়া ভাবে একদম পছন্দ করি না। আমি তো জানি বেবি, বাট এতদিন পর তোমায় পেয়ে একটু হাক করবো না? তা কি করে হয় বলো? ইস, তুমি তো আগের চাইতেও বেশি হ্যান্ডসাম আর কিলার লুকের অধিকারী হয়েছো। তোমার এসে ফালতু বকবক শেষ হয়ে থাকলে এবার একটু দরকারি কথা বলি নাকি? হ্যাঁ, না আমি চলে যাবো, তুমি বকবক করবে? নো বেবি নো, তোমায় আর কোথাও যেতে দিব না আমি আর কিচ্ছু বলবো না। এই নাও, একদম চুপ করলাম। এখন বলো, কি বলতে আমার স্মরণ করলে? তারপর কিছু সময় শ্রাবণ আর তিথি সেখানে বসে অনেক গল্প করলো। সব গল্প শেষে কফি শপ ছেড়ে বের হয়ে শ্রাবণ তিথিকে উদ্দেশ্য করে বলল, তাহলে তুমি বাসায় গিয়ে রেডি হয়ে নাও তিথি, আমি সন্ধ্যার পর গিয়ে তোমায় নিয়ে আসবো। আজ থেকে তুমি আমার বাসাতেই থাকবে। ওকে বেবি, আমি তোমার জন্য ওয়েট করব। তাহলে এখন আসি, বাই। কথাগুলো বলে বিদায় নিয়ে চলে গেল তিথি। শ্রাবণও ফিরে গেল নিজের বাসায়। রাত 9টা। চুপি চুপি বাসা থেকে বেরিয়ে গেল বৃষ্টি। বৃষ্টি চায় না ওর জন্য নীলদের বাসায় কেউ বিপদে পড়ুক, কারণ ওরা বৃষ্টির জন্য অনেক করেছে যা আপন কেউ করবে না। তাই একা একাই শ্রাবণের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে ওকে। বৃষ্টি ধীরে ধীরে পা টিপে টিপে বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে নিজের রুমের বিছানায় কাপড় চোপড় দিয়ে এমন করে সাজিয়ে রেখে গেল যে দেখে মনে হবে বৃষ্টি সেখানে শুয়ে ঘুমিয়ে আছে। তারপর দরজাটাকে চাপিয়ে বেরিয়ে গেল। রাস্তায় কোনো গাড়ি না পেয়ে হেঁটেই রওনা হলো বৃষ্টি। যেভাবেই হোক ওকে প্রমাণ জোগাড় করতে হবে। প্রায় 20 মিনিট হলো হেঁটে চলেছে বৃষ্টি, কিন্তু এখনও অবধি অর্ধেক পথ শেষ হয়নি ওর। এদিকে রাত 9:30 বেজে গেছে। বৃষ্টি বেশ ভয়েও আছে। তবুও বৃষ্টি না থেমে মনের সাহস নিয়ে এগিয়ে চলছে আর রিক্সাও খুঁজে চলছে। কিন্তু আজ যেন রিক্সাওয়ালা বৃষ্টির সাথে শত্রুতা শুরু করে দিয়েছে। অনেকটা পথ হাঁটার পর একটা জায়গায় এসে থমকে গেল বৃষ্টি। বেশ কয়েকজন লোক গোল হয়ে বসে জুয়া খেলছে আর নেশাও করছে মনে হচ্ছে। বৃষ্টিকে দেখে বৃষ্টির দিকে এগিয়ে আসছে তারা। বৃষ্টির পা যেন জমে গেছে সেখানে। ভয়ে আর সামনে বা পিছনে যাওয়ার শক্তি পাচ্ছে না বৃষ্টি। বৃষ্টি এবার বুঝতে পারছে কত বড় ভুল করেছে বাসা থেকে কাউকে কিছু না বলে একা বেরিয়ে এসে। লোকগুলো বৃষ্টির এক কদম কাছে চলে এসেছে প্রায়। লোকগুলোকে দেখে বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলল,